বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার হোসাইন, প্রভাষক, বাংলা বিভাগ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকে আমি বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের শুদ্ধ উচ্চারণ সম্পর্কে আলোচনা করব। আমরা জানি বাংলাদেশের অঞ্চলভেদে বাংলা বর্ণমালাকে বিভিন্ন আঞ্চলিক এবং ভুল উচ্চারণ করা হয়ে থাকে। দুঃখজনক হলেও সত্য, অনেক সম্মানিত শিক্ষক এবং অভিভাবক স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণকে ভুলভাবে উচ্চারণ করে থাকেন, যেটা কখনো কাম্য হতে পারে না। বাংলা বর্ণমালা ভুল উচ্চারণ করা মানে বাংলা ভাষাকে অবজ্ঞা, অবহেলা করা। আমরা জানি 1952 সালে এই প্রাণের ভাষা বাংলার জন্যই কিন্তু আমরা রক্ত দিয়েছিলাম। তাই রক্তে কেনা এই বাংলা ভাষাকে আমরা কখনোই অবজ্ঞা, অবহেলা করতে পারি না। যদি আমরা একটু সচেতন হই, তাহলে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণসমূহ শুদ্ধ উচ্চারণ করতে পারব। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুদ্ধ উচ্চারণ শিখতে পারবে। তাহলে শুরু করছি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। আমরা জানি বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। আমি প্রথমে স্বরবর্ণ নিয়ে আলোচনা করি। আমি এখানে 11টি বর্ণই লিখেছি। প্রথমে যে বর্ণটি আছে, একেবারে যদি বলি আমি যে স্বরে অ স্বরে আ, বাঙালির প্রাণের সাথে, রক্তের সাথে যে কথা মিশে আছে, একেবারে কিংবদন্তি অর্থাৎ জনশ্রুতি হয়ে আছে, সেই কথাটি হলো স্বরে অ স্বরে আ। যদি আমি উচ্চারণ নির্দেশ করি, শুদ্ধ উচ্চারণ হচ্ছে অ আ। যদিও আমরা স্বরে অ স্বরে আ উচ্চারণ করি, তাতে কোনো সমস্যা নেই। তবে আমার যুক্তিটা হচ্ছে, যদি স্বরে অ স্বরে আ বলি, তাহলে একই যুক্তিতে স্বরে ই স্বরে ই এভাবে বলা উচিত। আমি আরেকটি যুক্তি উপস্থাপন করতে চাই, যদি এই বর্ণগুলোকে আমরা স্বরে অ স্বরে আ এভাবে বলি, তাহলে ব্যঞ্জনে ক ব্যঞ্জনে খ আমরা কিন্তু এভাবে বলি না। অতএব অ আ এভাবে বলাটাই শুদ্ধ। তবে যদি কেউ স্বরে অ স্বরে আ বলেন, তাতে ভুল হওয়ার কথা নয়, যেহেতু এটি আমাদের রক্তের সাথে মিশে আছে কথাটি। আমি আরেকটি কথা বলতে চাই, এটাকে অনেকে স্বর অ বা স্বর আ এভাবেও বলতে চান, তাতেও কোনো সমস্যা নেই। আমি একটু মুছে সবগুলো বর্ণ একেবারে লিখে উচ্চারণ করব। এরপরে আসি যে বর্ণটি, সেটি হলো এই বর্ণটি। এটাকে কিন্তু অনেকে ভুল বলেন, যে রশ্মি বলেন। এটি আসলে রশ্মি নয়। আমরা একটু সাবধান হয়ে বলবো যে হ্রস্ব ই, বাংলায় দুটো ই আছে, হ্রস্ব ই এবং দীর্ঘ ই। আমি উচ্চারণটা লিখি, এটির উচ্চারণ হচ্ছে হ্রস্ব ই। হ্রস্ব, হ্রস্ব মানে ছোট, অল্প, খাটো ইত্যাদি। হ্রস্ব ই। আরেকটি ই আছে, সেটি হলো, আমরা এটিকে বলবো দীর্ঘ ই। আমি ই লিখি, তবে এখানে রস্বই লিখলে সমস্যা নেই, কারণ বাংলা বর্ণমালায় ই দুইটি, অর্থাৎ ধ্বনিগত নাম হলো ই, হ্রস্ব এবং দীর্ঘ। যা হোক, বোঝানোর স্বার্থে আমি দীর্ঘই লিখেছি, দীর্ঘ ই। তাহলে আমরা যদি বলি হ্রস্ব ই দীর্ঘ ই, আমরা কখনোই রস্বই দীর্ঘি এভাবে বলবো না, এভাবে বললে ভুল হবে। একইভাবে আমি আরেকটি বর্ণ লিখছি, তাহলে একই সূত্র অনুযায়ী হ্রস্ব উ, হ্রস্ব উ, একইভাবে আমি এটাকে লিখব
দীর্ঘ উ, যাই হোক দীর্ঘ উ। তাহলে এর পরবর্তী বর্ণ যদি আমি লিখি একটু, যে রি, এই বর্ণটিকে আমরা সরাসরি রি বলবো। তারপর যদি বলি আমি পরবর্তী বর্ণ, কোনো সমস্যা নেই, সবাই বলতে পারবেন অনায়াসে, এ, ওই। তবে এক্ষেত্রে একটু কথা আছে, এটিকে আমরা উই বলবো, ওই না বলে একটু ও বৎ উচ্চারণ করব, উই। তারপর যদি বলি পরবর্তী বর্ণ ও, ঠিকই আছে বলতে পারবেন ও। এরপরে এটাকে আমরা বলবো ও। এগুলি হলো স্বরবর্ণের শুদ্ধ উচ্চারণ। বাংলা বর্ণমালায় আরও কিছু স্বরবর্ণ ছিল যেগুলো অপ্রয়োজন হিসেবে বিলুপ্ত করা হয়েছে। তাহলে স্বরবর্ণ 11টি আমাদের বর্ণ। আমি এবার সরাসরি চলে যাচ্ছি ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ 39টি। আগে আরও কয়েকটা বেশি ছিল, তবে এখন একটা মাপকাঠি তৈরি করা হয়েছে, কয়েকটি বর্ণ বাদ দেওয়া হয়েছে। একেবারে শুদ্ধ মাপকাঠি হিসেবে 39টি বর্ণমালা নির্ধারণ করা হয়েছে ব্যঞ্জন বর্ণে। আমি বাংলা ব্যঞ্জন বর্ণের উচ্চারণের আগে একটি কথা বলতে চাই। আপনারা দেখবেন শিশুদের যে বইতে কিন্তু এইভাবেই বিন্যাস করা হয়েছে বাংলা বর্ণমালাকে। এর একটি কারণ রয়েছে। কারণটি হলো, এখানে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ হলো বর্গীয় বর্ণ। আমি একটা দাগ দিয়ে রেখেছি, কিন্তু অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে মাঝখানে আমি বিভাজন কেন করলাম। এ কারণে করেছি যে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ, যে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, প বর্গ। এই বর্ণমালাকে এইভাবে বিন্যাস করার কারণ হচ্ছে, এখানে প্রথম এবং তৃতীয় এই বর্ণগুলো, অর্থাৎ প্রথম এবং তৃতীয় এই বর্ণগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। এই প্রথম এবং তৃতীয় এই বর্ণগুলোকে বলা হয় অল্পপ্রাণ। আবার দ্বিতীয় এবং চতুর্থ যে বর্ণমালা সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। আমি এক কথায় বলতে গেলে প্রথম এবং তৃতীয় বর্ণগুলোকে বলা হয় অল্পপ্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস হালকা নির্গত হয়, সেগুলি হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। আর যে সমস্ত বর্ণ উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস একটু জোরে প্রবাহিত হয় বা জোরে নির্গত হয়, সেই বর্ণগুলোকে আমরা যে মহাপ্রাণ ধ্বনি বলবো। দেখুন ক, এমনিতে একটা কথা আছে, প্রত্যেক ব্যঞ্জন বর্ণের পর কিন্তু একটা স্বরধ্বনি থাকে। ব্যঞ্জন ধ্বনির পরে যেমন ক বললে ক, শেষে একটা অ ধ্বনি থাকে। অল্পপ্রাণ বর্ণগুলোতে শেষে অ যুক্ত থাকে। মহাপ্রাণ ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদেরকে হ এর সাহায্য নিতে হয়। যেমন খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ। এগুলো হলো মহাপ্রাণ ধ্বনি। আমি ছোট্ট একটি উদাহরণ দেই। যদি ক, ক ইংরেজিতে লিখে দেখালে ক, আমি একটু আগে বলেছি মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় হ এর সাহায্য নিতে হয়। তাহলে খ হচ্ছে কে এইচ এ, ক, খ। এই হ বা এইচ এর সাহায্য এখানে নিতে হবে। আমি এবার আসি যে এইরকম বিন্যাসের পঞ্চম যে বর্ণ, এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি, অর্থাৎ নেজালাইজড যাকে বলা হয়।
এই বর্ণগুলো পঞ্চম বর্ণটি উচ্চারণের সময় একটু নাকের সাহায্য নিতে হয়, তাই এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। তাহলে আমরা বুঝে গেলাম যে ক থেকে ম পর্যন্ত এইভাবে বিন্যাস করার কারণ এটি। আমি বর্ণের উচ্চারণগুলো একটু পরেই বুঝাবো। আবার এখানে বাকি 14টি বর্ণ রয়েছে, আমি প্রত্যেকটি বর্ণের উচ্চারণ লিখে দেখাবো। তবে সব ব্যঞ্জন বর্ণের উচ্চারণ আমি লিখব না, কারণ আপনারা অনেকগুলো জানেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে প্রথমে বলবো যে ক বর্গের শেষ বর্ণ অর্থাৎ পঞ্চম বর্ণটি, এটিকে কি বলা হয়? অনেকে বলেন উম, উমা, একটি ম যুক্ত করে বলেন। আসলে দুটি ভুল। আমরা এই বর্ণটিকে বলবো উঁ, উঁ। তবে হ্যাঁ, এটির উচ্চারণ শুদ্ধ করতে গেলে এটিকে আমরা উঁ বলবো, উঁ। কখনো ম আনা যাবে না, উঁ অথবা উঁ। হ্যাঁ, তারপর যাচ্ছি যে আমি শুধুমাত্র যে সমস্ত বর্ণে আপনাদের একটু সংশয় থাকে উচ্চারণে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেগুলি শুধু আমি আজকে দেখাবো, যেহেতু আমার সময়ের একটা সীমাবদ্ধতা আছে। আমি এরপর দেখাবো এই বর্ণটি, যে এই বর্ণটিকে আমরা কি বলি। এটি হচ্ছে বর্গীয় জ, বর্গীয় জ। বাংলায় দুটি জ আছে, বর্গীয় জ এবং অন্তস্থ জ। আমি দুটি লিখে দেখাচ্ছি। এই বর্ণটিকে অনেকে বলে থাকেন বর্গীয়াজ, বর্গীয়জ, বর্গীয়াজ, বিভিন্নভাবে বলে। আমরা একটু শুদ্ধভাবে বলবো বর্গীয় জ, এবং এই বর্ণের নাম হচ্ছে অন্তস্থ জ। এটাকে অনেকে বলে অন্তস্থীয় জ, অন্তস্থীয়। এই উচ্চারণটা করে থাকেন সম্পূর্ণ ভুল। আমরা বলবো অন্তস্থ জ। একদম সহজ কিন্তু বর্ণমালার উচ্চারণ, একটু সচেতন হলে সব বর্ণ শুদ্ধভাবে উচ্চারণ করা সম্ভব। আমি এই দুটি বর্ণই লিখলাম। আমি আলোচনার সুবিধার্থে বর্ণানুক্রম রক্ষা করছি না, আমি একটু এলোমেলোভাবেই উচ্চারণগুলো লিখে দেখাবো, আমি ক্রম অনুসারে লিখছি না। এবার যাচ্ছি পরবর্তী বর্ণে, যেটি আমি এখন লিখব সেটি হলো এই বর্ণটি। সবচেয়ে ভুল হয় এই বর্ণগুলোতে। এটাকে গ্রামাঞ্চলে বলেন, অনেকে বলে থাকেন যে নিয়, নিয়। আসলে নিয় নয়, এটি হচ্ছে ইয়, বা শুদ্ধ উচ্চারণ করতে গেলে ইয়, ওবৎ উচ্চারিত, ইয় নাসিক্য হবে। তাহলে আমরা কখনোই কিন্তু নিয় শব্দটি বলবো না। আমি পরবর্তী বর্ণে যাচ্ছি। এই দুটি বর্ণে অনেকের উচ্চারণ ভুল হয়, সেটি হচ্ছে বাংলায় দুটি ন ধ্বনি আছে, ন। এর নাম হলো, এটিকে অনেকে বলেন যে, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, অনেকে ভুল হিসেবে বলেন যে মধ্যাহ্ন, তারপরে মধ্যাহ্ন, একেবারে যে দুপুর শব্দের অর্থ কিন্তু মধ্যাহ্ন। অনেকে এই বর্ণটিকে মধ্যাহ্ন বলে, অনেকে বলে থাকেন যে মধ্যাহ্ন বলেন, অনেকে বলে থাকেন।
আশা করি আজকে থেকে আর ভুল হবে না। আমরা এই বর্ণটিকে বলবো মূর্ধন্য ন, মূর্ধন্য ন। আর এই বর্ণের নাম হলো দন্ত ন। এটাকে অনেকে বলে থাকেন, দেখবেন দন্তিয়ানো, দন্তিয়ানো বলেন, যেটা কখনোই আমরা বলবো না, আমরা বলবো দন্ত ন। তাহলে এক কথায় বলতে গেলে মূর্ধন্য ন, দন্ত ন। আমরা একটু ধীরে ধীরে বলবো, মূর্ধন্যানো, দন্ত্যানো, এইভাবে যেন আমরা না বলি। মূর্ধন্য ন, দন্ত ন। এরপরে যে বর্ণটি আমি আলোচনা করব, এই তিনটি বর্ণ, বাংলায় স্বধ্বনি আছে তিনটি। আপনারা আমার সাথে এখন একমত হবেন যে আমি এইভাবে লিখি, এইটাকে অনেকে বলেন যে তালিব্যাস, তালিব্যাস কীভাবে যেন বলেন, যেটা হাস্যকর বটে। তারপরে এই বর্ণটিকে অনেকে বলেন যে মদিনাস, মদিনাস। তারপরে এই বর্ণটিকে বলে থাকেন দন্তিয়াস। যেভাবে দন্তিয়ানো বলে, একইভাবে ভুল উচ্চারণ হিসেবে দন্তিয়াস অনেকে বলে থাকেন। তাহলে আমরা একটু আগে শিখেছি, এখানে দুটি বর্ণের কিন্তু উচ্চারণ আমরা শিখে নিয়েছি, যে এটাকে বলবো মূর্ধন্য স, মূর্ধন্য ন, মূর্ধন্য স, মূর্ধন্য স। আর এটির নাম হবে দন্ত স। খুবই সহজ, আমি সহজভাবে বুঝাচ্ছি। আমরা এর আগে কিন্তু পড়েছিলাম যে মূর্ধন্য ন, মূর্ধন্য স, একইভাবে মূর্ধন্য স, দন্ত স। এটি হচ্ছে শুদ্ধ উচ্চারণ। আরেকটি বর্ণ উপরে আছে তালব্য স, তালব্য স, তালব্য। এই হচ্ছে শুদ্ধ উচ্চারণ। এবার আমি যে তিনটি বর্ণ সম্পর্কে আলোচনা করব, সবচেয়ে বিতর্কিত তিনটি বর্ণ। আমি এখন লিখলে আপনাদের মনে পড়বে যে হ্যাঁ আসলেই বিতর্কিত। সেই তিনটি বর্ণ হচ্ছে এই তিনটি বর্ণ। একেবারে বলতে গেলে বাংলা বর্ণমালায় বিতর্কিত শব্দের, দুঃখিত, বিতর্কিত বর্ণের মধ্যে এই তিনটি। বিতর্ক এক জায়গায়, ব বিন্দু র বলবো নাকি ব শূন্য র, ড বিন্দু র নাকি ড শূন্য র, ঢ বিন্দু র নাকি ঢ শূন্য র, কোনটি সঠিক? এ নিয়ে আমাকে একটু আলোচনা করতে হবে। যদি বর্ণগুলো খেয়াল করি আমরা, ব, ব এর নিচে বিন্দু, ব এর নিচে শূন্য। কেউ বলেন ব শূন্য র, আবার কেউ বলেন ব বিন্দু র। একইভাবে বাকি দুই বর্ণ একই অবস্থা। আমি বলবো বয়ে শূন্য, বয়ে বিন্দু, ডয়ে শূন্য, ডয়ে বিন্দু, ঢয়ে শূন্য, ঢয়ে বিন্দু, কোনোটি সঠিক নয়। তিনটি বর্ণের স্বতন্ত্র নাম রয়েছে। এটি হচ্ছে র, আর এটি হলো একেবারে ড এবং ব এর মাঝামাঝি যে উচ্চারণ, যেমন আমরা যে বলি যে বাড়ি, বড়। এটি কিন্তু উচ্চারণ অত সহজ নয়, একটু মুখের ভিতরে ড এবং র এর মাঝামাঝি উচ্চারণ করতে হবে। আর এই বর্ণটি হচ্ছে এটির মহাপ্রাণ রূপ। ড ঢ ছিল আমাদের, সেই হিসেবে এই বর্ণটি হচ্ছে এটির মহাপ্রাণ রূপ। একটি কথা বলে রাখি, এই দুটি বর্ণ সংস্কৃত ভাষায় ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটি বর্ণকে আমাদের বাংলা বর্ণমালায় যুক্ত করেছেন। তো
কেন বিন্দু এবং শূন্য বলা হয়? এই কারণে বলা হয়, আপনারা দেখবেন যখন ছোটোবেলায় শিশুদেরকে বর্ণমালা শেখানো হয় তখন কিন্তু তাদেরকে বড় বড় করে অক্ষর শেখানো হয় এবং সেভাবেই শেখানো উচিত। তখন এরকম একটা বিন্দু দিলে কিন্তু ব্যাপারটা মানানসই হচ্ছে না। সেজন্য ছোটোবেলায় অক্ষর শেখানোর সময় বাচ্চাদেরকে আমরা এইভাবে বড় করে দেওয়ার চেষ্টা করি, তখন এটি শূন্য হয়ে যায়। আবার যখন আমরা বড় হয়ে গেছি, যখন আমরা কলম দিয়ে লিখি তখন কিন্তু আমরা র এভাবে লিখে ফেলি, কখনো শূন্য দিই না, যেহেতু আমরা তখন ছোট করে লিখি, তখন বিন্দু দিয়ে থাকি বেশিরভাগ। এই জন্য ব বিন্দু র, ব শূন্য র, এইভাবে এই বর্ণগুলোর উচ্চারণ করা হয়। আসলে এটির কোনোটি সঠিক নয়। এই তিনটি বর্ণেরই সঠিক স্বতন্ত্র উচ্চারণ রয়েছে। তো এখানে আমি আরেকটি কথা বলে রাখি যে ব বিন্দুর এবং ব শূন্যর, এটি আসলে যদি বলতে হয় তাহলে বিন্দুর বলাটাই অধিকতর শ্রেয় হবে। কারণ দেখবেন বাংলা বর্ণমালায় যে ছাপার যে অক্ষর, সেখানে কিন্তু এটি সবসময় এইভাবে থাকে, ভিতরে ফাঁকা থাকে না। তাহলে শূন্য যেটা রয়েছে, শূন্যে কিন্তু মাঝখানে ফাঁকা থাকবে, আর বিন্দুতে মাঝখানে ফাঁকা থাকবে না। একটি বিন্দু যত বড়ই হোক সেটির আকার অনুযায়ী এই জিনিসটিকে দেয়া হয় এবং সবসময় সেটি ভরাট থাকে। তাহলে ভরাট হলে বিন্দু বলাটাই শ্রেয়, আর ভরাট না থাকলে শূন্য শূন্য তো হয়ই না। আরেকটি বিষয় আমরা খেয়াল করব, বাংলা ব্যঞ্জন বর্ণ কিন্তু সবগুলো কিন্তু বিন্দু। আমি দেখাচ্ছি, এই যে কর, এই জিনিসটা বিন্দু, খর এখানে বিন্দু, তারপরে সব জায়গায় এগুলো কিন্তু বিন্দু, ফাঁকা থাকে না। অধিকাংশ বর্ণে কিন্তু ফাঁকা থাকে না, অধিকাংশ বর্ণ ভরাট থাকে। সেই ক্ষেত্রে এটাকে বিন্দু বলাটাই উচিত বলে আমি মনে করি। এটি আমার নিজস্ব মতামত। যদিও বলেছি কোনোটি বলা উচিত নয়, তিনটে স্বতন্ত্র উচ্চারণ রয়েছে। শুধুমাত্র আমরা যেহেতু র তিনটা রয়েছে, কোনটার উচ্চারণ কি, কোনটা ব, ড, ঢ, এভাবে কোনটার নিচে বিন্দু, সেটা বোঝানোর জন্যই কিন্তু আমরা যে ব বিন্দু র, ব শূন্য র এভাবে বলি। এটা গেল। এরপরে যে বর্ণটি আমি লিখব এখন, সেটি নিয়েও অবশ্য কোনো বিতর্ক নেই। সেটি হচ্ছে এই বর্ণটি। এটাকে অনেকে বলেন যে অন্তস্থ এভাবে বলে থাকেন। আসলে কোনোটি সঠিক নয়। সঠিক হবে যে অন্তস্থ অ। অন্তস্থ অ, অন্তস্থীয় বা অন্তস্থ এভাবে কখনো বলা যাবে না, আমরা বলবো অন্তস্থ অ। আমি পরের বর্ণে যাচ্ছি। এরপরে যে বর্ণটি বলবো সেটি হচ্ছে যে খণ্ডত। খণ্ডত, এটাকে অনেকে ভুলভাল বলে থাকেন যে খণ্ডত্বর, খণ্ডিত বা কীভাবে যেন বলেন, আমি বলছি না সেসব কথা। আমরা এটাকে বলবো সরাসরি যে খণ্ডত। অনেকে খণ্ডিত তো বলতে চান, তা তো সমস্যা দেখছি না, খণ্ডত। তারপর আমি বলবো যে এই বর্ণটি, এটা নিয়ে কিন্তু অনেকে ভুল বলেন, অনেকে অনস্কার কিন্তু অনেকে ভুল বলে থাকেন, অনেকে বলেন অনস্কার। ছোটোবেলায় আমরা শিখেছি এভাবে, ভুল শিখেছি, অনস্কার বলতাম। তো এটি অনস্কার নয়, এটিকে আমরা বলবো অনুস্বার। যদি এটাকে আবার অনুস্বর বলি তাও কোনো সমস্যা নেই, অনুস্বর। দুভাবেই আমরা বলতে পারি। আমি পরবর্তী বর্ণে যাচ্ছি, যে সেটি হলো
এটি, এটির শুদ্ধ উচ্চারণ হচ্ছে বিসর্গ। বিসর্গ। তারপর আমি যদি আরেকটি বর্ণনার কথা বলি, সেটি হলো একেবারে খুব সুন্দর একটি উচ্চারণ, যে চন্দ্রবিন্দু। এইভাবে চন্দ্রবিন্দু। এটিকে কিন্তু অনেকে ভুল বলে থাকেন, আমি ভুলগুলো বলছি না, ভুলের কথা তো অনেক বললাম। চন্দ্রবিন্দু। হ্যাঁ, এখানে একটি কথা বলে রাখি, যারা বশূন্যর ব বিন্দুর নিয়ে বিতর্ক করতে চান তাদেরকে আমি বলবো, তাহলে আপনি কেন চন্দ্র শূন্য বলেন না এই জিনিসটাকে, এটাকে চন্দ্রবিন্দু কেন বলেন? আমি সেজন্য একটু আগে বলেছি যে যদি বলতেই হয় ব বিন্দুর, ড বিন্দুর, ঢ বিন্দুর, এভাবে বলতে পারেন। যদিও বিন্দু শূন্য কোনোটি শুদ্ধ নয়, তবু বলছি এটা হবে চন্দ্রবিন্দু। এখানে কিন্তু আমি দেখতে দেখতে প্রায় যে সমস্ত বর্ণে আপনাদের একটু সংশয় থাকে, আমি প্রায় প্রতিটি বর্ণই লিখে দেখিয়েছি। আমি হয়তো অনেকে মনে করছেন যে আরও কিছু বর্ণ রয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ল এর পরে আরেকটি ব ছিল, সেটি এখন তুলে দেওয়া হয়েছে এখান থেকে। এটি অন্তস্থ ব। আমি যেদিন যুক্ত বর্ণের ক্লাস নেব সেদিন বিস্তারিত বলবো। আরেকটি বর্ণ ছিল, সেটিও কিন্তু তুলে দেওয়া হয়েছে। আমি লিখছি একটু এই বর্ণটি। এই বর্ণ নিয়ে একেবারে কিছু হাস্যকর কথা আছে। আমরা ছোটোবেলায় শিখেছি, এর নাম কষমালিক্য। কষমালিক্য, যে দেখেন কি একটা কঠিন জটিল একটা নাম দেয়া হয়েছিল, যে কষমালিক্য। আসলে এটি কষমালিক্য নয়, এটি হচ্ছে ক্ষিয়। এই বর্ণের শুদ্ধ উচ্চারণ হলো ক্ষিয়। ক্ষিয়। হ্যাঁ, কেন এই বর্ণটিকে তুলে দেওয়া হয়েছে একটি প্রশ্ন আসে। তুলে দেওয়া হয়েছে এই কারণে যে ক্ষিয় একটি যুক্ত বর্ণ। এই বর্ণের সাথে যুক্ত আছে দুটি বর্ণ, ক এবং মূর্ধন্য স। এই দুটি বর্ণ যুক্ত হয়ে কিন্তু ক্ষিয় গঠিত। যেহেতু একটি যুক্ত বর্ণে তালিকাভুক্ত হয়েছে, সেজন্য এই বর্ণমালা থেকে সেটি বাদ দেওয়া হয়েছে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটিকে কেন কষমালিক্য বা এই নামে ডাকা হতো? হ্যাঁ, হয়তো আপনারাও শিখেছেন এভাবে, আমিও শিখেছি ছোটোবেলায়। বড় হয়ে আমি এই ক্ষীয় সম্পর্কে যেটা জেনেছি সেটি হচ্ছে যে কলকাতায় এই বর্ণটিকে বলা হতো ক স মিলে খ। হ্যাঁ, খ কেন বলা হচ্ছে? এই বর্ণটি যখন শব্দের প্রথমে বসে তখন এই খ হিসেবে উচ্চারিত হয়। যেমন যদি আমি বলি যে ক্ষমা, তারপরে যদি বলি যে ক্ষতি ইত্যাদি, খ সরাসরি খ উচ্চারিত হয়। তো এটাকে কলকাতায় ক স মিলে খ বলা হতো, যে ক স মিলে খ। আমাদের দেশে এটা হয়ে গেছে কষমালিক্য। কীভাবে যেন হয়ে গেছে সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না। এটি আসলে ভুল উচ্চারণ, আমরা বলবো এটাকে ক্ষীয়। এটি যুক্তবর্ণ। আমি যুক্তবর্ণের ক্লাসে এটা নিয়ে আরও আলোচনা করব। তো আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। যারা অভিভাবক রয়েছেন তারা আশা করি আপনার সন্তানকে শুদ্ধ বাংলা বর্ণমালা শেখাতে পারবেন। শুধু তাই নয়, যদি আপনার বাচ্চা স্কুলে বা কোথাও ভুল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের উচ্চারণ শিখে আসে, আপনি অবশ্যই সেই ভুলগুলো বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য শুদ্ধ উচ্চারণ হিসেবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি একটু মন দিয়ে আমার লেকচারটা শুনে থাকেন
তাহলে বাংলা বর্ণমালা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।